হৈমি গিটার নিয়ে বাইরে আসতে দেখলো রুদ্র মাহেরের সাথে কথা বলছে। আরও কয়েকজন ছেলে বসে আছে সোফায় চেয়ারে। নয়ন বিরক্ত হয়ে হৈমির পেছন পেছন হাঁটছে। রুমে নিয়ে গিয়ে শুধু নয়নকে জড়িয়ে ধরে অনেকগুলো সরি বলেছে হৈমি। তাকে ছাড়াই বিয়েটা হয়ে গেল, অথচ দুজনেরই দুজনের বিয়ে নিয়ে কত শত প্ল্যান ছিল। জীবনটা আসলে প্ল্যান মাফিক চলে না, তাই যদি চলতো তাহলে কারো জীবন অপূর্ণতা থাকতো না। সরির পাল্লা শেষ করে বলেছে আজ রাতে তার সাথে থাকতে, বাকি কথা রাতে বলবে। নয়নকে কিছু বলার সুযোগই দেয়নি, বলেছে সব রাতে শুনবে। আপাতত এনজয় করি সবাই মিলে। রুদ্র গম্ভীর মুখে রোবটের মতো বসে টুকটাক কথাবার্তা বলছে। মাহেরও চুপচাপই বসে আছে। হৈমি গিটার নিয়ে সেখানে যেতেই রুদ্রর কয়েকজন বন্ধুরা তাকিয়ে রইল হৈমির দিকে। একজন আরেকজনের কানে কাছে ফিসফিস করে বলতে লাগলো, এটাই হৈমি, এটাই রুদ্রর বউ। হৈমি তাদের তাকানো আর ফিসফিস দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কি দেখছেন আর ফিসফাস করছেন কেন আপনারা? আমি জানি আমি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে। ফিসফিস না করে সরাসরি বললেই আমি খুশি হব। বাইদা আপনাদের ফাটা কপাল। শুনেন, ফিসফাস করুন আর যাই করুন বলেও ক্রাশ খাবেন না আবার, তাহলে ছ্যাঁকা খাওয়ার হাত থেকে আপনাদের কেউ বাঁচাতে পারবেন। এই আমিও না, কারণ এই যে রোবটের মতো শটাং হয়ে বসে আছে এই লোকটা কালকে আমাকে 3 ধমক দিয়ে 3 কবুল বলিয়েছে, তাই আমি এখন তার বাগদত্তা। বুকটা হুহু করে উঠল মাহিরের। রুদ্র বিরক্তি চাহনিতে তাকালো হৈমির দিকে। নয়ন রুদ্র বিরক্তি বুঝতে পেরে হৈমির কাঁধে হাত রেখে চুপ করতে বলল। এদিকে রুদ্রর বন্ধুরা হৈমির কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেছে। কাকে বিয়ে করেছে রুদ্র? বাপরে বাপ, এত কথা বলে কেউ? আর কী সব কথা ভেবেই রুদ্রর দিকে তাকালো। রুদ্রর মুখভঙ্গি দেখে সবাই এক ঢোক গেলে হৈমির দিকে চেয়ে একস্বরে বলল, আসসালামু আলাইকুম ভাবি। হৈমি শান্ত হলো খানিকটা, সালামের জবাব দিয়ে বলল, ও আপনারা ওনার ভাই? কই নয়না আপুর বিয়েতে তো দেখিনি। যাই হোক, এসেছেন বেশ ভালোই হয়েছেন। বলে মাহেরের দিকে চেয়ে বলল, মায়ের ভাইয়া, গান ধরো তো একটা, এরা সবাই জানুক তুমি কত ভালো গান গাইতে পারো। বলতে বলতেই মাহেরের পাশে গিয়ে বসলো হৈমি। মাহের পড়ে গেল বেশ অস্বস্তিতে। রুদ্র থাকা অবস্থায় হৈমি রুদ্রের পাশে না বসে মাহেরের পাশে বসেছে। রুদ্র একটু অন্য ধাঁচার মানুষ, এর জন্য হয়তো অন্যরকম কিছু হতে পারে। তাছাড়া রুদ্রর বন্ধুরাও মাইন্ড করতে পারে। তাই চট করে মাহের উঠে পড়লো, বেশ অস্বস্তি নিয়েই বলল, আজ গান থাকুক হৈমি, আজ তোমাদের জীবনের একটা বিশেষ দিন। সকলে এসেছে, কথা বলো, পরিচিত হও। আমি একটু বাইরে যাচ্ছি, গান না হয় অন্যদিন হবে। হৈমি গিটারটা নিজের কোল থেকে সোফায় রেখে চট করে উঠে মাহেরের হাতে ধরে বাচ্চাদের মতো বায়না শুরু করলো, একটা গান করো না প্লিজ প্লিজ প্লিজ। রুদ্র এতক্ষণ চুপ থাকলেও এবার বসা থেকে দাঁড়িয়ে পড়ল। চোয়াল শক্ত হয়ে এলো তার। নয়ন ভয়ে এক ঢোক গিলে দ্রুত হৈমির কাছে গিয়ে মাহেরের থেকে হৈমির হাত ছাড়িয়ে নিল। রুদ্রর বন্ধুরা হৈমির আচরণ দেখে রুদ্রর দিকে তাকাচ্ছে বারবার, আর ভাবছে রুদ্রর মতো সিরিয়াস একজন মানুষ এমন একটা মেয়েকে বিয়ে করে বসলো কেন। এটুকু সময়ে বেশ বুঝেছে মেয়েটার স্বভাব রুদ্রর থেকে পুরোই বিপরীত এবং বেশি বাচ্চামো। তুই এমন করছিস কেন? তোর বিয়ে তো বুঝি ভাইয়াকে গান গাইতে নিষেধ করবি তুই? তখন তো ঠিক ধেই ধেই করে নাচবি আর গান শুনবি, আর আমার বেলায় নিষেধ, তাই না? নাকি তোর আগে আমার বিয়ে হয়েছে বলে হিংসা করছিস? আরে ইয়া, টেনশন নিস না, তোকেও বিয়ে দিয়ে দেব। বলে রুদ্রর বন্ধুদের দিকে চেয়ে বলল, আপনারা সিঙ্গেল তো সবাই? বলল হৈমি। মাহের অসহায় চোখে তাকালো হৈমির দিকে। রুদ্র দুহাত মুঠ করে রেখেছে রাগে। রুদ্রর বন্ধুরা জোর করে হাসছে আর আমতা আমতা করছে। এমনভাবে হৈমি জিজ্ঞেস করলো যেন তার এক বান্ধবীকে রুদ্র সবগুলো বন্ধুর সাথে বিয়ে দিয়ে দেবে আজ। হৈমি একাই এতগুলো ছেলের অবস্থা নাজেহাল করে ছেড়েছে শুধুমাত্র মুখ চালিয়ে। তাই মুখ বন্ধ করার জন্য রুদ্র হৈমির দিকে এগোতে নিতেই দাদু এসে বলল, কি করছো তোমরা? গান বাজনা পরে হবে, বাচ্চাদের খাওয়া শেষ, এবার তোমরা আসো। রুদ্র, দাদু ভাই, তোমার বড় ভাই এসেছে। দাদু বলল। মাহের স্বস্তির এক শ্বাস ছাড়ল। দাদু সঠিক টাইমে এসেছে, নয়তো হৈমিকে রুদ্র এখন ঠিক কী বলতো, কী করতো ভাবতেই মাহিরের বুক মোচড় দিয়ে উঠছে। বেশ চিন্তা হচ্ছে তার। রুদ্রর মতো বদমেজাজি গম্ভীর ছেলের সাথে হৈমির মতো সহজ সরল ছেলে মানুষের স্বভাবের মেয়েটা সারা জীবন কাটাতে পারবে তো? বাইরে তাঁবু টানানো হয়েছে, 50 জনের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেখানে খেতে দেওয়া হয়েছে সবাইকে। হৈমি খাচ্ছে না, শুধু খাবার নাড়াচাড়া করছে, কারণ তার মুখোমুখি রুদ্র বসেছে, বেশ কঠোর চাহনিতে চেয়ে দেখছে তাকে, যার ফলে খাবার গলা দিয়ে নামছে না। মেজাজটা খারাপ লাগছে।
এভাবে চেয়ে থাকার কি আছে? অসহ্য। সিনেমার ভিলেনদের থেকেও ভয়ঙ্কর ইচ্ছা হনি। উফ। ভাবলো হৈমি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই রেদওয়ান শেখ ফোন করে জানিয়েছে তার জরুরি মিটিং পড়ে গেছে, তাই রাতে এসে দেখা করে যাবে। রাদীপ এসে হৈমির সাথে দেখা করে গিফট দিয়ে তাদের সাথে বসে দুপুরের খাবার খেয়ে গেছে। এখন সবাই রেস্ট নিচ্ছে। রুদ্র পরিচিত সকলেই হৈমির সাথে অল্প স্বল্প পরিচিত হয়ে চলে গেছে। নীরবের বউ মিতু এসেছিল, তার সাথেও বেশ আড্ডা দিয়েছে হৈমি। মিতু তো হৈমিকে ভীষণ পছন্দ করেছে, যা নীরব বলল রুদ্রকে। ফোনে কথা বলছে রুদ্র, মাহের পরি আর এলার সাথে গল্প করছে। হৈমি আবারও গিটার নিয়ে এলো বসার রুমে। সাদমান রুদ্রর পাশ থেকে উঠে হৈমির পাশে গিয়ে জিজ্ঞেস করলো, কি পিচ্ছি, গিটার বাজিয়ে শোনাবে নাকি? না গো ভালো ভাইয়া, এটা মায়ের ভাইয়ার। আমরা সবাই ভাইয়ার কাছে প্রতি শুক্রবার গান শিখি, তাই ভাইয়া এটা এখানেই রেখে যায়। এখন ভাইয়া আমাদের গান গিয়ে শোনাবে, তাই নিয়ে এলাম। বাহ, দারুণ তো, লেটস এনজয়। বলে হৈমির দিকে হাতের তালু মেলে দিল। হৈমিও হাতের হাত মেলালো। নয়ন এসব দেখে হৈমি আর সাদমানের কাছে এসে বলল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস হৈমি। কেন বাড়াবাড়ি কিসের? নতুন বউ গান শুনতে চেয়ে কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছে নাকি? টিটকারি দিয়ে বলল সাদমান। নয়ন তীক্ষ্ণ চোখে সাদমানের দিকে একবার চেয়ে আবারও হৈমির দিকে চেয়ে কিছু বলতে নেবে, তার আগেই হৈমি গিটার নিয়ে মাহেরের কাছে চলে গেল। সকলে জোরাজোরিতে স্পেশালি নিজের প্রিয়তমার আবদার ফেলতে পারল না মাহের। যদিও প্রিয়তমা একপাক্ষিক, তবুও তো প্রিয়তমা, তবুও তো ভালোবাসার মানুষ। হয়তোবা তার ভালোবাসা একপাক্ষিক, তবুও তো ভালোবাসে। তাহলে ভালোবাসার মানুষটির আবদার কি করে ফেলে দেয়? বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মাহেরের। এত হই হট্টগোল ভালো না লাগলেও হৈমির মুখের খুশিটাকে তৃপ্তি পাচ্ছে খুব। এই হাসি, এই খুশিতেই তো এতগুলো দিন নিজে সুখ পেয়েছে, খুশি হয়েছে। তবে আজ হবে না কেন? শুধুমাত্র সে অন্য কারো হয়ে গেছে বলে? না, এমন ভালোবাসা তো সে বাসেনি। ভালোবাসা কখনোই কোনো পরিস্থিতিতে ফুরিয়ে যায় না। ভালোবাসা তো অমর, ভালোবাসা তো অফুরান। ভাবনার মাঝে হৈমি তার সামনে একদম কাছে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা বেশ চাপ দিল মাহেরের। বুকটা কেমন যেন অস্থির হয়ে গেল। খুব দু হাত মুঠ করে ফেলল। হৈমি গিটার এগিয়ে দিয়ে বলল, এই যে গায়ক সাহেব, কোনো বাহানা দেবে না বলছি। আর দিলেও এই হৈমি ছাড়া শুনবে না, গান গাইবে ব্যাস। বলে মাহিরের ডান হাত নিয়ে গিটারে রাখলো। কষ্টে বুকের ভেতরটা ভারী হয়ে এলো তার। অসহনীয় লাগছে, নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছে। কি করে বোঝাবে তার যন্ত্রণা সামনের মানুষটাকে? নয়ন বেশ বিরক্ত হলো। যাই হোক, নিজের ভাইয়ের কষ্ট সহ্য করা যায় না। কাটা খায়ে যেন নুনের ছিটা দিচ্ছে। ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা কি এরকম কষ্টের? সেখানে আবার তার ভাইকে ভালোবাসার মানুষের অন্য কারো হওয়া উপলক্ষে গান গাইতে বলা হচ্ছে। এগুলো কি সহ্য করা যায়? হৈমিকে বেশ বিরক্ত লাগছে নয়নের। দরকার পড়লে সব সত্যি জানিয়ে দেবে হৈমিকে, তবুও নিজের ভাইকে মানসিক অত্যাচার করতে দেবে না কাউকে। বেশ রাগ নিয়ে নয়ন হৈমি আর মাহেরের দিকে এগিয়ে গেল। হৈমির বাহুতে বেশ শক্ত করে চেপে ধরে বলল, কোনো গান হবে না, তুই আমার সাথে চল। লাগছি ভাবে ধরছিস কেন? তুইও কি রোবট? কাঠ মিশ্রণ হলি নাকি? বোনের রাগ দেখে মাহের এক ঢোক গেল। সত্যিটা বলে দেবে না তো? হৈমিকে ওভাবে ধরায় নিশ্চয়ই ব্যথা পাচ্ছে। ইস, নয়নটা না বড্ড বাচ্চা। ঠোঁটের কোনায় জোরপূর্বক হাসির রেখা টেনে মাহের বলল, আরে তোরা কি করছিস? আমি গান গাইবো তো। বলে গিটারটা হাতে নিল। নয়নের দিকে চেয়ে বলল, যা তোরা বস সামনে গিয়ে। হৈমি খুশিতে লাফিয়ে উঠল। নয়ন তীক্ষ্ণ চোখে ভাইয়ের দিকে একবার, হৈমির দিকে একবার তাকালো। মাহের মৃদু হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, যা গিয়ে বস পাগলে একটা। সকলে সোফায় বসা। হৈমি আর নয়ন গিয়ে চেয়ারে বসলো। হৈমি হাসি খুশি মুখটা তৃপ্তি সহকারে দেখে নিল মাহের। রুদ্র দিকে একবার তাকালো। সে ফোনে কথা বলতে ব্যস্ত। চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল মাহের। পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে আসতেই বুকটা হুহু করে উঠল। পরি এলা সকলেই দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে আছে। বাচ্চাদের মাঝে দাদু আর আসেনি। রুদ্রর পাশে আবির নীরব বসে আছে। সাদমান মাহেরের পাশেই দাঁড়ানো। ফোনের রেকর্ড সিস্টেম চালু করে রেখেছে সে। হৈমি ইশারা করে সামনে গান গাইতে বলছে। সে কি খুশি তার চোখে মুখে। তা দেখে চোখ বুজে তৃপ্তির শ্বাস ছেড়ে গিটারে সুর তুলল মাহের। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ছিনি দুজনে আলতো করে। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে,
চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে, তোকে পেতে সব হারাতে যাব নীলচে নির্বাসন। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। সকলেই চলে গেছে, শুধু নয়ন আর রুদ্র রয়েছে শুকনিরে। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা। কয়েকজন বাচ্চারা বেশ ক্লান্ত হয়ে সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছে, আর কয়েকজন পড়তে বসেছে। কেউ কেউ আর্ট করছে, কেউ কেউ আচার খাচ্ছে। বেশ গরম। নয়নের অভ্যাস সন্ধ্যায় গোসল করা, তাই সে গোসলে ঢুকেছে। হৈমি রুমে বসে একা একা বোরিং হচ্ছিল, তাই রুম ছেড়ে বের হলো। এদিক সেদিক ঘুরে রুদ্রকে খুঁজে পেল না, কিন্তু রুদ্র তো এই বাড়িই রয়েছে। রুদ্র যায়নি, কারণ তার বাবা আসবে 8টার দিকে, তাই ছাদে বসে সিগারেট খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে পেল সে রুদ্রকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সে রুদ্রর খোঁজ কেন করছিল? খুঁজতে খুঁজতে ছাদেই বা কেন হলো? কথাটা ছাদে গিয়ে রুদ্রকে দেখেই মাথায় নাড়া দিল হৈমির। রুদ্র পায়ের ওপর পা তুলে কাঠের চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। হৈমির হাত পা কাঁপতে শুরু করেছে তখনকার ঘটনা মনে পড়তেই। এগিয়ে যেতেই বুক দুরু দুরু করছে, পিছিয়ে যেতেও ইচ্ছে করছে না। কখনো কখনো মন আসলে কি চায় তা ঠিকভাবে বুঝে উঠতে পারে না মানুষ। কেমন এক দোটানায় ভুগছে হৈমি। তবে প্রেমে পড়ার শুরুর দিকে একটা দোটানা থাকা খুবই সাধারণ ও স্বাভাবিক একটি বিষয়। মনের মধ্যে বারবার একটি প্রশ্নই উকি দেয়, আমি যাকে ভালোবাসি সেও কি আমাকে ভালোবাসে? কিন্তু হৈমির মনে ভালোবাসার প্রশ্ন না এলেও সে ভালোবাসার অদৃশ্য এক দোটানায় পড়েছে। তাহলে কি সে প্রেমে পড়ে গেছে? গম্ভীর আওয়াজে বলল রুদ্র। হৈমি দোটানার মাঝে পড়ে হঠাৎ রুদ্রের কথা শুনে কেঁপে উঠল। মনে মনে ভাবল, সত্যি কি পেছনে চোখ নিয়ে ঘুরেন? উনি আমায় দেখলো কি করে? I said, come here. ধমকে বলল রুদ্র। হৈমি আবারও কেঁপে উঠল। কাঁদো কাঁদো মুখ নিয়েই এগিয়ে গেল রুদ্রের সামনে। রুদ্র গম্ভীর চোখ মুখে চেয়ে সিগারেটের দুটো টান দিল। হৈমি তীক্ষ্ণ চোখে চেয়ে নিজের দুহাত নিজেই মোচড়াতে শুরু করলো। চেয়ার টেনে বসো পাশে। গম্ভীর গলায় বলল রুদ্র। না, বসবো না। আপনি এসব ছাইপাশ খাচ্ছেন? আপনি তো পুরোই খারাপ লোক। ভালো কি কিছু নেই আপনার মধ্যে? বর্ডারে কোমর ঠেকিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল হৈমি। আছে তো। ভালো কিছুই তো দেখছি না। সময় হলেই দেখাবো। এক ঢোক গিলল হৈমি। প্রচণ্ড অস্বস্তি লাগছে তার রুদ্রকে সিগারেট খেতে দেখে, তাই ঝাঁঝালো গলায় বলল, আপনি এটা ফেলবেন? আমার কষ্ট হচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ। বলে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল। রুদ্র আরামসে আরও কয়েক টান দিল সিগারেটে, যেন সে মজা পাচ্ছে এবার সিগারেট খেতে। এতক্ষণ যেন নুন ছাড়া তরকারি খেলো, এখন নুন মিশিয়ে বেশ লাগছে। গোপন হাসিটা যেন হৈমি সহজেই ধরে ফেলেছে, তাই হুট করেই রুদ্রের হাত থেকে কৌশলে সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিল। রুদ্রের মুখটা সাথে সাথে ভয়ঙ্কর হয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে আচমকায় সে এমন এক কাজ করলো যে হৈমি ভয়ে মামা গো বলে চিৎকার শুরু করে দিল। ভয়ে চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। প্রাণপণে রুদ্রের হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করছে, অথচ রুদ্র নিচু হয়ে এক হাত বর্ডারে রেখে আরেক হাতে হৈমির এক হাত ধরে রেখেছে। হৈমি রুদ্রের হাত ধরে ঝুলছে আর চোখ মুখ খিচে চিৎকার করছে। আর কখনোই সাহস দেখাবে? আমার কাছে বাধা দেওয়ার শাস্তি কি হতে পারে, বুঝেছো? রাগি চোখে চেয়ে গম্ভীর গলায় বলল রুদ্র। নিজের দুহাতে রুদ্রের এক হাত শক্ত করে চেপে ধরে আছে হৈমি। একটু এদিক সেদিক হলেই সোজা নিচে পড়বে। শুধু যে হাত পা ভাঙবে তা না, প্রাণটা উড়ে যাবে ভেবেই ভয়ে চোখ মুখ খিচে কাঁদতে কাঁদতে বলল, আর এমন হবে না, প্লিজ আমাকে ওঠান। আমার না খুব ভয় লাগছে, প্লিজ ওঠান। বাঁকা হাসল রুদ্র। সোজা হয়ে হৈমিকে টেনে উপরে তুলে হাত ছাড়ল। ফোন বাজছে, তাই পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কানে দিল অন্যদিক ঘুরে। হৈমি নিচে বসে পড়ল, দুহাতে নিজের চোখ মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। প্রচণ্ড ভয় পেয়েছে সে। রুদ্রর মতো খারাপ লোক, পাষাণ লোক, মায়া মমতাহীন হৃদয়হীন মানুষ আর দুটো দেখেনি সে। কে বলেছে এই লোকটা তাকে ভালোবাসে? একটুও ভালোবাসে না। ভালোবাসলে এমন মারাত্মকভাবে ভয় কি দেখাতে পারতো? সামনে একটা সিগারেট ফেলে দিয়েছে বলে এভাবে ভয় দেখাবে? সে যে খুব ভয় পেয়েছে, তার ভয়ের পরিমাণ এতটাই বেশি যে পুরো শরীর থরথর করে কাঁপছে। এদিকে রেদওয়ান শেখ ফোনে এমন এক খবর দিল যা শুনে রুদ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ফোন কেটে দ্রুত পকেটে রেখে দ্রুত পা ফেলল সে, কিন্তু ছাদের দরজা অবধি গিয়ে থেমে গেল। হৈমির কথা কয়েক সেকেন্ডে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ফিরে তাকাতে হৈমিকে হাঁটু গেড়ে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদতে থেকে বুকের ভেতরটা কেমন করে উঠল। এটা কি সিরিয়াস ভয় পেয়েছে নাকি এটাও ফাইজলামি করছে?
ভাবনার মাঝেই হৈমির দিকে এগিয়ে গিয়ে বলল, এভাবে বুঝতো কেন? তাড়াতাড়ি ওঠো আর নিচে চলো, আমার যেতে হবে এক্ষুনি। আর বাবা আজকে আসবে না। বলে আবারও পা বাড়ালো, কিন্তু হৈমি সেভাবে বসে আছে। তাড়াহুড়োর মধ্যে রুদ্র কি করবে বুঝতে পারল না, তাই আবারও হৈমির দিকে ফিরে গিয়ে একটানে তুলে ফেলল। হৈমি ডুকরে কেঁদে উঠল, ভয়ে কথা বলতে পারছে না। প্রচণ্ড ভয়ে তার চোখ মুখ অস্বাভাবিক হয়ে গেছে। রুদ্র একটু এগিয়ে গিয়ে হৈমির হাতটা চেপে ধরে সামনে আগানোর জন্য পা বাড়ালো, কিন্তু এক পা এগিয়েও পিছিয়ে গেল, কারণ হৈমির শরীর ছেড়ে দিয়েছে। রুদ্র পেছন ফিরে হৈমিকে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে তৎক্ষণাৎ ধরে ফেলেছে। হৈমি, হৈমি কি হলো? কথা বলো। ও গড, বিপদ যখন আসে সব দিক দিয়ে একবারে আসে। বলতে বলতেই পাজা কোলে করে নিয়ে দ্রুত নিচে চলে গেল রুদ্র। হৈমির জ্ঞান ফেরার পরই রুদ্র শুকনির থেকে বেরিয়ে সোজা হসপিটালে চলে গেছে। হসপিটাল পৌঁছাতেই জানতে পারে সূচনার জ্ঞান ফিরেছে। শরীরে বিষক্রিয়া শুরু হওয়ার আগেই তার নল দিয়ে বের করা হয়েছে, যার ফলে কোনো ক্ষতি হয়নি। সুরভি বেগম ঠিক সময় না দেখলে হয়তো মেয়েটা আজ মরে যেত। সব কথা শুনে রুদ্রর মেজাজ এত খারাপ হলো যে সবাইকে কেবিনের বাইরে রেখে সূচনা যে কেবিনে সেই কেবিনে ঢুকে পড়ল। ডক্টর চেক আপ করছিল, এমন সময় রুদ্র সোজা ডক্টরের পাশ দিয়ে গিয়ে সূচনার গলা চিপে ধরল। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মরেই যা তুই। আমি থাকলে কখনই হসপিটাল অবধি পৌঁছাতে দিতাম না। তোর মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিষ যখন খেলে দরজা লাগিয়ে খেতে পারলি না? গলা চিপে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল রুদ্র। সূচনা চোখ মুখ লাল হয়ে এলো। ডক্টর নার্স এমন কাণ্ড দেখে চিল্লিয়ে উঠল। নার্স দৌড়ে বাইরে গিয়ে সবাইকে বলতে লাগলো রুদ্রর কাণ্ডের কথা। ডক্টর ভীষণ ভয় পেয়ে আতঙ্কিত গলায় বলল, এ কি করছেন? কি পেশেন্ট ভীষণ উইক, মরে যাবে মিস্টার রুদ্র, প্লিজ থামুন। রাদীপ, সুরভি বেগম, নয়না তিনজনই রুদ্রকে ছাড়ালো। সুরভি বেগম সকলের সামনে ঠাস করে রুদ্রের গালে একটা চড় বসিয়ে দিল। সূচনা ফুপিয়ে কাঁদছে। রাদীপ সুরভি বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। রুদ্র রাগে ফুঁসছে। সুরভি বেগম কাঁদতে কাঁদতে বললেন, আমার পেটের শত্রু, তোর মতো সন্তানকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। সারাটা জীবন তুই আমাকে জ্বালিয়েছিস, কখনো এক দণ্ড শান্তি দিসনি। আর আজ তোর জন্য আমি আমার মেয়ে, আমার বোনের শেষ স্মৃতিকেও হারাতে বসেছিলাম। শোন রুদ্র, তোর জন্য যদি সূচনার কিছু হয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ডক্টর সূচনাকে দ্রুত একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। রুদ্র রাগে ক্ষোভে সকলের সামনে থেকে বেরিয়ে যেতে নিতেই রাদীপ নয়নাকে ইশারা করলো সুরভি বেগমকে ধরতে। রুদ্রের পেছনে রাদীপও বেরিয়ে এলো। রুদ্রকে থামিয়ে দিয়ে রুদ্রের মুখোমুখি হয়ে বলল, বড় ভাই হিসেবে আমি কখনো তোকে কোনো আদেশ করিনি, আজও করব না। শুধু অনুরোধ করব, তুই মায়ের ওপর কোনো রাগ বা ক্ষোভ রাখিস না। সূচনার জন্য আমরা সকলেই ভীষণ ভয় আছি। আর মা তো মাই, বল। মা হয়ে সন্তানের মৃত্যু কে সহ্য করতে পারে? কে চায় তার সন্তানকে হারাতে? এই মুহূর্তে আমার থেকেও মায়ের পাশে তোকে বেশি প্রয়োজন। মা যা করেছে অভিমান থেকে, সূচনাকে হারানোর ভয়ে থেকে করেছে। তুই মাকে ক্ষমা করে দে। তাচ্ছিল্যের হাসি হাসলো রুদ্র। রাদীপের কাঁধে হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি, আমার জন্য তোমার মায়ের কোনো ক্ষতি হবে না। রুদ্র, আমাদের মায়ের কোনো ক্ষতি হবে না। বলেই রাদীপকে পাশ কাটিয়ে বেঞ্চে গিয়ে বসলো রুদ্র। রাদীপ এক দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্রের পাশে গিয়ে বসলো। রুদ্রের গালে হাত রেখে বলল, খুব লেগেছে? নো, আমি ওকে। তুমি বরং ভেতরে যাও, ডক্টরের সাথে কথা বলো, আমি আছি এখানে। শরীর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে হৈমির। সূচনার খবর নয়না জানাতেই মাহের সহ মাহেরের বাবা মা হসপিটালে এসে দেখে গেছে। নয়ন মাহেরকে ফোন করে হৈমির জ্বরের কথা জানাতেই মাহের তার মা বাবাকে বাড়ি পৌঁছে দিয়ে রওনা দিয়েছে শুকনিরের উদ্দেশ্যে। হৈমির জ্বরের খবর রুদ্রকে জানাতে সে ডক্টর পাঠিয়ে দিয়েছিল। ডক্টর চেক আপ করে ওষুধ লিখে দিয়েছে। সাতমান ওষুধগুলো কিনে দিয়ে চলে গেছে। তার পরপরই মাহের এসেছে। হৈমি বিড়বিড় করে কী সব বলছে, কিছুই বুঝছে না নয়ন মাহের দাদু। হঠাৎ এমন জ্বর চলে আসার কারণ কি? বলল মাহের। জানি না, রুদ্র ভাইয়া ওকে ছাদ থেকে সেন্সলেস অবস্থায় নিচে নিয়ে এসেছে বলে ভয় পেয়েছে, কিন্তু কি নিয়ে কিভাবে কিচ্ছু জানি না। কেমন কোমরা মুখো কিছু জিজ্ঞেস করতেও ভয় লাগে, বলল নয়ন। মাহের চিন্তিত চোখে নয়নের দিকে চেয়ে বলল, এক কাজ কর, তুই জলপট্টি দিয়ে দে, কিছুক্ষণ হাত পা মুছে দে, তারপর খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দে। আচ্ছা।
দাদু আপনি বরং ঘুমিয়ে পড়ুন, ওষুধ খাওয়ানোর শেষে আমি বাড়ি ফিরে যাব। নয়ন থাকবে ওর সাথে, চিন্তা নেই। বলল মাহের। দাদু বেশ কিছু সময় বসে থেকে চলে গেল। নয়ন তোয়ালে ভিজিয়ে নিয়ে এসে কিছুক্ষণ জলপট্টি দিল, তারপর গিয়ে তোয়ালে আরেকবার ভিজিয়ে নিয়ে এসে হৈমির পুরো মুখ মুছে দিল। ওড়না সরিয়ে গলা মুছতে যেতে নয়নের চোখ বড় বড় হয়ে গেল আবছা দাগ দেখে। একবার ভাইয়ের দিকে তাকালো, আবার গলার দিকে। মাহের ভ্রুকুচকে চোখ উঁচিয়ে ইশারা করলো। কি হলো? নয়ন এক ঢোক গিলে আলতো করে গলায় তোয়ালে দিয়ে মুছতে লাগলো। হৈমির কপাল 3 ভাঁজ করে নড়ে চড়ে উঠল। মাহের নিজের অজান্তে একটু এগিয়ে ডাকলো। হৈমি ঠিক লাগছে এখন নাকি ভীষণ খারাপ লাগছে? বলেই গলার দিকে চোখ পড়তে থমকে গেল সে। হাত পা যেন অবশ হয়ে এলো। বোনের সামনে লজ্জা প্লাস অস্বস্তিতে পড়ে গেল। তাড়াতাড়ি সরে গিয়ে উঠে পড়ল মাহের। বলল, আমি একটু আসছি। মাহেরের এভাবে পাল্টানোটা খুব বুঝলো নয়ন, কিন্তু বুঝেও কিছু করার নেই। এক দীর্ঘশ্বাস ছেড়ে হাত পা মুছে দিতে লাগলো। মাহেরের মাথায় ঢুকছে না ঠিক কী হয়েছে। সব কিছু উল্টোপাল্টা লাগছে তার। বুকের ভেতর কি অসহনীয় যন্ত্রণা, কি অস্থিরতা, পাগল পাগল লাগছে তার। দুহাত কামড়ে ধরে ছাদে বসে রইল কিছুক্ষণ। সূচনা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, কিন্তু সে তো সেটাও পারবে না, কারণ সে পুরুষ মানুষ। তার যে মরে গেলে চলবে না, তাকে বেঁচে থাকতে হবে তার পরিবারের জন্য। রাতে 3 বার নয়নকে ফোন করে খোঁজ নিয়েছে রুদ্র। সূচনার বিষয়টা সবাই জেনে গেছে, নয়নও সবটা জানে। তাই রুদ্রকে বলেছে টেনশন না করতে। হৈমি ঠিক আছে।